কেদারাম নামে নির্জন আর কম বসতি ছোট্ট এক পাহাড়ি এলাকা। রাত নামতেই সেখানে বাজতে শুরু করে এক অদ্ভুত খেলা, যার নাম আন্তাক্ষরী। বাংলায় যাকে বলে গানের কলি। কিন্তু এখানে গানের পালা মানে বিনোদন নয়, বরং প্রতিটা লাইনের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, অপরাধ আর অতীতের এক রক্তাক্ত স্মৃতি। একের পর এক মানুষের হঠাৎই হতে থাকে রহস্যময় মৃত্যু, তবে কেউ ঠিক বুঝে উঠতে পারে না এটা কি খুন নাকি স্বাভাবিক মৃত্যু। এই আজব কেসের তদন্ত করতে গিয়ে পুলিশ আবিষ্কার করে এই গানের খেলার পেছনে লুকিয়ে আছে এক সিরিয়াল কিলারের পুরনো নকশা। প্রতিটা ক্লু লুকিয়ে আছে পরিচিত গানের কথায়, প্রতিটা ভুল মানে মৃত্যুর কাছে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। অতীতের এক অমীমাংসিত অপরাধবোধে পুড়ে যাওয়া কিছু মানুষ আর প্রতিশোধের আগুন, সব মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর মাইন্ড গেম। তবে প্রশ্ন একটাই, এই গানের কলির শেষ লাইনটা কে গাইবে? সেই সাইকো কিলার নাকি সত্যের সন্ধানে নামা এক তদন্তকারী? কারণ এই তদন্তে নেমে অফিসার দাস আর তার পরিবার ফেসে যায় এক ভয়ানক গোলক ধাঁধায়। এমনই অতীতের রহস্য, ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব আন্তাক্ষরী, যার অর্থ গানের কলি। বেশ রাতে সুনিতা তার বাবা আর মায়ের সাথে বসে টিভি দেখছে। হঠাৎই সুনিতার ফোন বেজে উঠতেই মা রেগে তাকালে সে বলে অমৃতা কল করেছে। মা আর বাবা মন দিয়ে টিভি দেখছে দেখে তাদের থেকে লুকিয়ে কথা বলার জন্য বাইরে আসে। আসলে কল দিয়েছে সুনিতার বয়ফ্রেন্ড। সুনিতা কথা বলতে বলতে বাসার আঙিনায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বাড়ির সামনের রাস্তার কাছে আসতেই অন্ধকারের মাঝ থেকে কে যেন দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যায়। সুনিতা বেশ ভরকে গিয়ে কথা বলতে বলতে বাসার পেছনের দিকে চলে আসে। তখনই আচমকা মা দরজা খুললেই মেয়েটা চমকে বলে, আরে তুমি তোমাকে ভয় পাইয়ে দিলে। মা রেগে বলে, অনেক রাত হয়ে গেছে, ভেতরে আয়। বলেই চলে গেলে সুনিতা সেসবে পাত্তা না দিয়ে কাপড় শুকাতে দেওয়ার দড়ির পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আচমকাই কেউ কাপড়ের আড়াল থেকে এসে দড়ি দিয়ে মেয়েটার গলা ধরে হ্যাচকা টান দিয়ে নিয়ে যায়। সুনিতা মুখ চেপে ধরতেই সে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে সেখানেই মারা যায়। সকাল সকাল পাহাড়ের মাঝে ঠান্ডা পানিতে গোসল করে কিশোর তার ছোট্ট কুড়ে ঘরে এসে স্কুলের জন্য রেডি হয়। এই পাহাড়ে সে আর তার মা একাই থাকে। আশেপাশে তেমন কোনো বসতি নেই। ছোট্ট কিশোর স্কুলে যাওয়ার সময় পেছনে বুলেটের জোরে শব্দ শুনে তাকাতেই লোকটা বাইক নিয়ে দ্রুত গতিতে চলে যায়। কিশোরের বাবা বহু আগেই মারা গেছে। তার মা মাটি খোঁড়ার কাজ করে কোনো রকমে দুজনের পেট চালায়। কিন্তু একা মহিলা দেখে গ্রামের নামি দামি মানে উচ্চ বংশীয় ব্যক্তিরা কুনজরে কিশোরের মায়ের দিকে তাকায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে বুলেটে ওঠার স্বপ্ন পূরণের জন্য সে বুলেটের মালিক অনন্তকে লিফটের জন্য কয়েকবার হাত দেখায়, কিন্তু অনন্ত যেন তাকে দেখেইনি এমন ভান করে চলে যায়। পাশেই বসে থাকা দুজন বয়স্ক লোক কিশোরকে দেখে টিটকারি করে বলে, এমন দামি বুলেট চালাতে হলে পরের জন্মে এমন ছোট জাতের ঘরে না জন্মিয়ে কোনো বড় ঘরে জন্ম নিস। এই ছোট জাত বলে তাকে সবাই সবসময় অপমান করে। তাই কিশোরের খুব খারাপ লাগলেও সে কিছুই বলে না। আর এইদিকে কিশোরের মাকে এলাকার বয়স্ক লোকরা প্রায় বিরক্ত করে। সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে এদেরকে এড়িয়ে চলে। একদিন স্কুলে যাওয়ার পথে অনন্তর বুলেটকে রাস্তার পাশে দাঁড় করানো দেখে ছোট্ট কিশোর তার স্বপ্নের গাড়িকে কাছ থেকে দেখার জন্য চলে আসে। লোভ সামলাতে না পেরে বাইকে উঠে আয়নায় নিজেকে দেখে খুব চেষ্টা করে গাড়িটা স্টার্ট দেওয়ার। তখনই পিছন থেকে অনন্ত এসে প্রচন্ড রেগে তার মাথায় জোরে এক চড় মেরে বলে, ছোট জাতের হয়ে আমার গাড়ি ধরিস, এখন এখান থেকে পালা। কিশোরের প্রচন্ড রাগ হয়। সে রাগে কটমট করতে করতে অনন্তকে দেখতে থাকে। একদিন সকালে কিশোর ঘরের বাইরে বসে লাঠি কাটছিল। তখনই রাঘব আর মাতাল সুরেশ কিশোরের বাসায় এসে কিশোরের মাকে খোঁজে। এদেরকে এখানে দেখে কিশোরের প্রচন্ড রাগ হয়। তাই রাগী চোখে তাদের দিকে তাকালে রাঘব কিশোরের মাকে বাসায় না পাওয়ার রাগ কিশোরের উপরে ঝেড়ে আচমকাই তাকে কাঠের সাথে ঠেসে ধরে বলে, তোর বাবার তো কখনো আমার চোখে চোখ রাখার সাহস হয়নি। বলেই জ্বলন্ত সিগারেট কিশোরের পেটে ধরে বলে, এই যন্ত্রণা আজীবন মনে রাখবি যে তুই একটা নর্দমার কিট। ব্যথায় কিশোর ছটফট করতে থাকে। কিশোরের মা কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে কিশোর অন্ধকারে কাচুমুচু হয়ে শুয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলেও কিশোর কোনো উত্তর দেয় না, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। পরের দিন সকাল হতেই ঝিলের থেকে সাপ ধরে টিফিনের সময় সবাই একসাথে খেতে বসতেই সে তার আনা কলাপাতা খুলে বাচ্চাদের সামনে সেই
সেই সাপটাকে ছেড়ে দেয়, কারণ এরা রোজ তাকে স্কুলে বিরক্ত করে। যেই লোকেরা কিশোরকে সেদিন নিচু জাত বলে তাচ্ছিল্য করেছিল, তাদের রেডিওতে পাটকেল মেরে রেগে দেয় হাঁটা। কিশোরের এই ভয়ানক রূপ দেখে স্কুলের বাচ্চারাও তার থেকে দূরত্ব বজায় রাখে। কিশোরের মনে এখন শুধুই প্রতিশোধের আগুন, সে আর কাউকেই ভয় পায় না। আজ কিশোর হাত দেখাতেই অনন্ত কি মনে করে যেন কিশোরকে তার বাইকে উঠতে দেয়। ফাইনালি বুলেটে উঠে ফুরফুরে হাওয়ায় কিশোরের বেশ ভালো লাগে, কিন্তু হঠাৎই কিশোরের হাসি গায়েব হয়ে যায়। তার চোখে মুখে একটা শয়তানি ফুটে ওঠে। সে আচমকাই একটা পাথর দিয়ে অনন্তর পিঠে অনবরত আঘাত করতেই থাকে। অনন্ত প্রচন্ড রেগে কিশোরকে থানায় এনে তাকে শাস্তি দিতে বললে অফিসার বলে, ও তো ছোট বাচ্চা, আর আপনার আঘাতও অত বেশি না। অনন্ত চিৎকার করে পুরো স্টেশন মাথায় তুলে নেয়। কিশোর এসব শুনেও আরামে পানি পান করছে, যেন তার এসব নিয়ে মাথা ব্যথাই নেই। অনন্ত প্রচন্ড রেগে বাইরে এসে লাথি দিয়ে কিশোরকে মারতে গেলেই সাব ইন্সপেক্টর ঝাড়ি দিয়ে বলে, এটা আমার থানা, তাই এখানে বেশি পাকনামি করবেন না, আমি সিদ্ধান্ত নিব যে কি করতে হবে। অনন্ত বলে এর বদলা সে ঠিকই নেবে, বলেই বের হয়ে যায়। সাব ইন্সপেক্টর কিশোরকে বুঝিয়ে বলে, যদি তোর বুলেট এতই পছন্দ হয় তাহলে পড়াশোনা করে বড় অফিসার হয়ে টাকা কামা, সেই টাকা দিয়েই বুলেটটা কিনে নিস। তখনই থানার ইন্সপেক্টরকে বুলেটে আসতে দেখে বলে, পড়ালেখা করে এনার মতো কোনো অফিসার হয়ে যাস। কিশোর মুগ্ধ হয়ে সেই বুলেটটাকে দেখতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। কেদারাম থানার ইন্সপেক্টর দাস এক লোকের কাছ থেকে তার ব্যবহৃত বুলেট কেনে। বাইকটা বহুদিন ধরে পড়েছিল, তাই স্টার্ট হতে চায় না। মেকানিক বলে, চিন্তা করবেন না, থানায় এসে ঠিক করে দিব। বাইক নম্বর KLA 347। কয়েকবার কিক দিতেই বাইক স্টার্ট হয়ে যায়, আর দাস খুশি মনে বাইক চালিয়ে থানায় আসে। শিলা তার দুই ছেলে আর স্বামীকে নিয়ে থানায় এনে সেখানকার আয়াকে বলে, এরা দুই ভাই সারাদিন মারামারি করতেই থাকে, তাই বিরক্ত হয়ে ওদের নামে কেস করেছি, যেন পুলিশ এদেরকে শান্ত করে। তা ইন্সপেক্টর কি অনেক কড়া? নীলা বলে, না, কিন্তু তার আন্তাক্ষরী মানে শেষ অক্ষর দিয়ে গানের খেলার ভয়ানক এক অভ্যাস আছে। শিলা অবাক হয়ে তাকিয়ে থাকলে নীলা বলে, ভেতরে গেলেই সব টের পেয়ে যাবে যে আমি কি বলছি। ভেতরে ঢুকতেই দেখে ইন্সপেক্টর দাস অন্য এক কেসের দুই আসামির সাথে গানের কলি খেলছে। একজন বিরক্ত হয়ে গান গেতে না চাইলে তাকে মারতে গেলেই কনস্টেবল যেই না হাত তোলে সে ভয়ে গান শুরু করে দেয়। শিলাদের দেখতেই দাস জিজ্ঞেস করে, কি সমস্যা? শিলা জানায় তার দুই ছেলে ঝাড়বন নিয়ে ঝগড়া করে, সবসময় এদের এমন আচরণ দেখে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আপনি কিছু একটা করে এদেরকে শুধরে দেন। দাস কিছু বলতে গেলেই একজন বলে, ছোটবেলায় স্কুল থেকে সে একটা ঝাড় গাছে চারা নিয়ে লাগিয়েছিল, তাই সেই গাছ এখন তার। আরেকজন বলে, ওটা আমার জায়গা, তাই ওই গাছ আমার। আবারও দুই ভাই তর্ক শুরু করে দেয়। দাস এবার তার নিনজা টেকনিক মানে প দিয়ে গান গাইতে বলে এদের ঝগড়া মেটানোর চেষ্টা করে। বাইরে তখন এক কনস্টেবলকে এলাকার নেতা বাসুদেবের পিয়ে এসে বলে, বাসুদেব স্যার এখন এখানে নেই, তাই আমি এসেছি। তার ছোট ভাই যদি ড্রাগ কেসে ফেসে যায় তাহলে বিষয়টা ভালো হবে না, তাই সে আসার আগেই কেসটা মিটিয়ে ফেলেন। বাসুদেব তখন দাসকে কল দেয়, কিন্তু দাস ইচ্ছা করে কলটা রিসিভ করে না। কনস্টেবল হরিয়ান এসে কানে কানে বলে, ওই ছেলেটা বাসুদেবের ভাই, খামোখা ঝামেলা না বাড়িয়ে ওকে ছেড়ে দিন। দাস ফিস ফিস করে বলে, তুমি কি ভুলে গেছো এটা ড্রাগসের কেস, এত সহজে কিভাবে ছাড়বো? আমাকে এসব শেখাতে আসবে না, আমি জানি আমাকে কি করতে হবে। শিলাদের সাথে কথা বলতে বলতে দাসকে কে যেন একটা কল করে। দাস কল রিসিভ করতেই অপর পাশ থেকে ভারী এক কণ্ঠ জিজ্ঞেস করে, গানের কলির পরের অক্ষর কি? দাস ঠিক বুঝতে পারে না তাকে কে কল দিয়েছে। শিলা ছেলে বলে, প দিয়ে বাদ দিয়ে যদি ব দিয়ে গাই তাহলে কি আমাদের ছেড়ে দেবেন? ফোনের লোকটা তখন ব দিয়েই গান গাইতে শুরু করে। দাস ঠিক বুঝতে পারে না ফোনের অপর পাশে কে আর সে কোথা থেকে কল দিয়েছে। লোকটা বলে, তুমি কি গান গাইবে? না হলে কিন্তু তোমার মেয়েকে দিয়ে আমি গান গাওয়াবো। দাস তাড়াতাড়ি কল কেটে দিতেই তার কেমন যেন ভয় হতে থাকে। দ্রুত স্ত্রী চিত্রাকে কল দেয়, কিন্তু চিত্রা তখন মাছ কাটায় ব্যস্ত, তাই সে কলটা খেয়ালই করে না। তখন দাসের চিন্তা আরো বেড়ে যায়। চুল কোকড়া এক মেয়ে আইসক্রিমওয়ালার কাছে গেলে আইসক্রিমওয়ালা জিজ্ঞেস করে, তোমার কাছে টাকা নেই তাই না? এভাবে রোজ টাকা ছাড়া আসলে আইসক্রিম দেওয়া সম্ভব হবে না। বলেই চারপাশে শয়তানের মতো তাকিয়ে কাউকে না দেখে বাচ্চা মেয়েটাকে বাজে ভাবে স্পর্শ করে। মেয়েটা ভয়ে পিছু হাঁটতে থাকে। দাস তার মেয়ে প্রিয়াকে স্কুল থেকে পায়ে হাঁটিয়ে নিয়ে আসে। তারা যে সরকারি কোয়ার্টার পেয়েছে সেটা একটা রাবার বাগানের পাশেই। বাগানের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে প্রিয়া বলে, আমি তো সবাইকে বলেছিলাম তুমি তোমার বুলেটে করে আমাকে
নিয়ে যাবে। সবার সামনে আমার ভাবটাই একদম নষ্ট করে দিয়েছো। দাস বলে আচ্ছা, এর পরের বার বুলেট নিয়ে তবেই যাব। রাতে চিত্রা গান গাইতে গাইতে প দিয়ে আরেকটা গান গাইতে বললে প্রিয়া এবার প দিয়ে গান গায়। প্রিয়া গান গাওয়া শেষ করে আ দিয়ে গান গাইতে বললে দাস যেই না গান গাইতে শুরু করে অমনি প্রিয়া বলে মা তো এই গান এই মাসে একবার গেয়ে ফেলেছে, নতুন গান গাও, নয়তো আমি গুনতে শুরু করব। বলেই 10 থেকে উল্টো গুনতে শুরু করতেই হঠাৎই কিছু একটা দেখে ভয়ে চুপ হয়ে যায়। দাস গোসল শেষে ফুরফুরে মনে বের হয়ে এসে দেখে তাদের এলাকার পার্টির নেতা বাসুদেব তার দলবল নিয়ে বসে আছে। বাসুদেব এবার আ দিয়ে গান গাইতে গাইতে বলে বাহ কি আজব পরিবার আর কি আজব অফিসার, সে সারাদিন থানায়ও গান গায়, আবার বাসায়ও মাসের পর মাস গানের কলি খেলেই কাটিয়ে দেয়। দাস রেগে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন? বাসুদেব চিত্রাকে বলে আমাকে সেই কোয়েম্বাটুর থেকে বাধ্য হয়ে আসতে হয়েছে, তাও আপনার স্বামীর জন্য। সে তো আমার কল রিসিভ করার দরকারই মনে করে না। আমার ভাইকে গ্রেফতার করেছে, তাও আবার ড্রাগসের কেসে। তবে সমস্যা সেটা না, সমস্যা হলো অপোজিশন পার্টি এটাকে আমার বিরুদ্ধে অপপ্রচার করতে ব্যবহার করবে। আমি কিন্তু এখনো কিছুই করিনি। বলেই শয়তানি এক হাসি দিয়ে প্রিয়াকে একটা প্যাকেটে মিষ্টি দিয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিয়ে চলে যায়। এদিকে কার্তিক তার মাকে বলে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তার এখন টাকার দরকার, বুলেট বিক্রির টাকা দিলেই তো হবে। মা জানায় তার সৎ বাবার গাড়ি কেনার জন্য টাকা লাগবে। কার্তিক রেগে জিজ্ঞেস করে আমার বাবার বাইকের টাকা সে কেন নিবে? মা গিয়ে তার নতুন স্বামীকে টাকার কথা জানাতেই সে প্রচন্ড রেগে বেল্ট হাতে নিয়ে বলে যেটা পড়ছে সেটা আগে শেষ করতে বলো। ইঞ্জিনিয়ারিং এর জন্য 4 লাখ টাকা দিয়েছি, এখন এই মিউজিকের জন্য আরো 3 লাখ আমি কোথায় পাবো? তোমার বাবা দেবে? কার্তিকের মা আর কোনো কথা না বাড়িয়েই চলে যায়। সুপারিনটেন্ডেন্ট চন্দন কনস্টেবল হারিয়ানকে নতুন ট্রেনি সাব ইন্সপেক্টর শ্রীনিবাসের সাথে পরিচয় করিয়ে বলে শ্রীনিবাস চন্দনের আত্মীয় হয়। হরিয়ান দাসকে নিয়ে টিটকারি করে বলে আজকাল তো মানুষ বংশ সম্পর্কে না জানানোর জন্য শুধুমাত্র একটা নামই রাখে, আগে পিছে তার কিছুই নেই। চন্দন বলে তোমার এসব ফালতু কথা বাদ দিয়ে কাজে মন দাও, নয়তো তোমার পার্মানেন্ট ছুটির ব্যবস্থা করতে হবে। আসলে দাস কাউকে তোয়াক্কা করে না বলেই হরিয়ানের তাকে একদম পছন্দ না। যাই হোক, হরিয়ানের সাথে শ্রীনিবাস থানার উদ্দেশ্যে রওনা হয়। পথে চুল কোকড়া এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কোথায় যাবে জিজ্ঞেস করতেই মেয়েটা মোবাইলে একটা ঠিকানা দেখায়, তবে কোনো কথা বলে না। সম্ভবত মেয়েটা বোবা। এখানে যেহেতু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তাই মেয়েটাকে তাদের গাড়িতেই উঠিয়ে নেয়। শ্রীনিবাস কেদারাম মানে এই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করতেই হরিয়ান বলে আপনার এই জায়গা সম্পর্কে জেনে তারপর আসা উচিত ছিল। আসলে এখানে লোক বসতি খুবই কম, এখানে খুবই কম মানুষ থাকে, তাই আশপাশটা প্রায় নিস্তব্ধই থাকে। দাসের স্ত্রী চিত্রা পেশায় একজন নার্স। ডক্টর এক বাচ্চার হাঁটুতে সেলাই করার সময় চিত্রাকে ইচ্ছা করে গ্লোভস পরিয়ে দিতে বলে। চিত্রা স্বাভাবিক মনে পড়াতে গেলেই ডক্টরের ভাবভঙ্গি দেখে বুঝে যায় তার চরিত্রে সমস্যা আছে, তাই চিত্রার প্রচন্ড রাগ হয়। কার্তিক খাওয়ার সময় তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেয় সে মিউজিক কোর্সের জন্য যাবে। তখনই তার সৎ বাবা এসে গাড়ির চাবি দিয়ে বলে বাইক বিক্রির টাকা সাথে আরো কিছু টাকা মিলিয়ে নতুন গাড়ি নিয়ে নিয়েছে। তার বাবার টাকা এভাবে নষ্ট করার জন্য কার্তিক রেগে খাওয়া রেখেই চলে যায়। মানে এই বাবা আর ছেলের মধ্যে কখনোই মেলে না। এদিকে এক কনস্টেবল দাসকে জানায় বাসুদেবের পার্টি ঝামেলা করতে পারে, শহরে এমনই গুঞ্জন চলছে, তাদের এখনই সেখানে যাওয়া উচিত। দাস যেতে চাইলে কনস্টেবল বলে নতুন সাব ইন্সপেক্টর শ্রীনিবাস স্যার কিছুক্ষণের মধ্যেই আসবে। দাস ভাবে তাহলে তার সাথে দেখা করে তারপরেই যাবে। স্কুল ছুটির পর প্রিয়া একা একাই রাবার প্লান্টের মধ্যে থেকে হেঁটে বাসার দিকে আসছে। হঠাৎ কাউকে কর্কশ কণ্ঠে গান গাইতে শুনে পেছনে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। বিষয়টাকে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করতেই লোকটা আড়ালে থেকেই প্রিয়াকে ন দিয়ে গান গাইতে বলে। প্রিয়া চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। প্রিয়ার এবার ভীষণ ভয় হতে থাকে। আচমকাই সে জোরে দৌড়াতে শুরু করে। তখনই পাশ থেকে একটা লোককে হাতে স্টেথোস্কোপ নিয়ে প্রিয়ার সাথে দৌড়াতে দেখা যায়। প্রিয়া বাসার প্রায় কাছে পৌঁছে জোরে মা বাঁচাও বলে চিৎকার করতে থাকে। লোকটা দৌড়ে এসে প্রিয়ার গলায় স্টেথোস্কোপ দিয়ে পেঁচিয়ে ধরে। প্রিয়া ছটফট করতে থাকে। তখনই চিত্রা দৌড়ে বাসার বাইরে আসতেই লোকটা প্রিয়াকে সেখানে ফেলে দৌড়ে পালায়। কিছুক্ষণ পর দাস এই খবর পেতেই বাসায় এসে দেখে প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমিয়েছে। হারিয়ানের সাথে নতুন সাব ইন্সপেক্টরও সেখানেই দাঁড়ানো। দাস ভেতরে গেলে প্রিয়া আর চিত্রা এই ঘটনায় এতটাই ট্রমায় আছে যে দুজনের কেউই অনেক কিছু বলতে যেও বলতে পারে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। দাস আর শ্রীনিবাস তাদের কোনো রকমের সান্ত্বনা দিয়ে বাইরের জঙ্গলের রাস্তা দেখতে আসে। বেশ কিছুক্ষণ ঘোরার পর দাস বাসুদেবের দেওয়া সেই প্যাকেট দেখে প্রচুর রেগে বাসুদেবের বাসায় গিয়ে তাকে হ্যাচকা টান দিয়ে সাইডে এনে বলে
বলে, বদলা নেওয়ার হলে আমার সাথে নাও, আমার মেয়েকে এসবের মধ্যে কেন টানছো? বাসুদেব হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মেয়ের আবার কি হয়েছে? দাস বলে, ভুলে যেও না আমি একজন পুলিশ, সাথে আমি একজন বাবা, তাই সাবধানে থাকবে। বাসুদেব রেগে বলে, এত ভয় পাওয়ার দরকার নেই, আমার যদি কিছু করার হতো সামনাসামনি করব, আর এতক্ষণে তোমার ট্রান্সফার হয়ে যেত। আমি পেট পিছনে কখনোই কিছু করব না। দাস রেগে সেখান থেকে চলে যায়, আর বাসুদেব তার ছোট ভাইয়ের দিকে রাগী নজরে তাকায়। চিত্রা আর দাস মেয়ের পাশে বসে তার ভয় দূর করার জন্য সান্ত্বনা দিচ্ছে। চন্দন দাসকে কল দিয়ে জিজ্ঞেস করে, আপনার কি কারোর উপরে সন্দেহ আছে? দাস না বললে চন্দন পাল্টা জিজ্ঞেস করে, তাহলে বাসুদেবের বাসায় কেন গিয়েছিলেন? দাস বলে, আমার মনে হচ্ছে এসবের সাথে সে জড়িত, গতরাতে আমাকে হুমকি দিতে এসেছিল, আমার এখন কি করা উচিত? চন্দন বলে, তোমার তো আগে এগুলো আমাকে বলা উচিত ছিল, এখন ভালোভাবে তদন্ত করো, ওই এরিয়াতে তেমন তো কেউ থাকে না, হয়তো কেউ মজা করছে। তোমার অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু ভেবে চিন্তে কাজ করো। দাসের প্রচন্ড রাগ হয়, কারণ তার বাচ্চার জীবন যেতে পারতো, আর এরা বলছে কেউ তার সাথে মজা করেছে। বোবা সেই মেয়েটা বারান্দায় বসেছিল, হঠাৎই খেয়াল করে এক আইসক্রিমওয়ালা এসেছে। পাশের বাড়ি থেকে কার্তিকের বোন মিনু দৌড়ে আইসক্রিম কিনতে আসছে দেখে বোবা মেয়েটা কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। মিনু তার নজরের আড়াল হলেই মিনুর সাথে যেন তার মতো খারাপ কিছু না হয় সেই ভয়ে নিচে নেমে এসে দেখে কার্তিকও সেখানে দাঁড়িয়ে আইসক্রিম নিচ্ছে। প্রথম নজরে মেয়েটাকে দেখেই কার্তিকের বেশ ভালোই লাগে। মেয়েটা কোনো কথা না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। কার্তিক এলাকার পরিত্যক্ত ঘরের বারান্দায় বসে গিটার বাজিয়ে মিনুকে গান শোনাচ্ছে। তখনই মেয়েটাও সেখানে আসে। কার্তিক তার পরিচয় দিয়ে মেয়েটার নাম জিজ্ঞেস করতেই মেয়েটা ইশারায় চোখ দেখায়, মানে তার নাম নেয়না। সেদিনের পর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মিনুকে নিয়ে সবসময় তারা একসাথে ঘুরতে থাকে। আরেকজন অফিসারের সাথে নেয়নার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসতেই নেয়নার চাচা বলে নেয়না দিল্লিতে তার মায়ের সাথেই থাকতো, সেখানেই পড়ালেখা করেছে, তবে এখন থেকে এখানে থাকবে। হারিয়ান তখন নেয়নার সার্টিফিকেট চেক করতে চায়। শ্রীনিবাস এসে দাসকে জানায় সেদিন তাকেই যেই লোকটা কল করে গানের গুলি খেলছিল সেটা বিহারের কোনো রমেশের নাম্বার। বর্তমান লোকেশন 5 কিলোমিটার দূরের কোনো পোল্ট্রি ফার্মে দেখাচ্ছে। দাস দ্রুত শ্রীনিবাসকে নিয়ে বেরিয়ে পড়ে। ফার্মে এসে তেমন সন্দেহজনক কিছুই পায় না। সেই নম্বরে কল দিতেই ফার্মের ভেতর থেকে রিংটোন হিসাবে প্রিয়ার গান ভেসে আসে। দাস দ্রুত ফার্মের ভেতরে গিয়ে দেখে এক কোনায় দড়িতে ফোনটা ঝুলানো। শ্রীনিবাসকে ডেকে দেখায় যে পাশেই দোতলা একটা রুম, সেই রুমও চেক করা হয়, কিন্তু কিছুই পায় না। বাইরে বেরিয়ে দেখে 4 জন কেয়ারটেকার দাঁড়ানো। তাদেরকে ফোন দেখালে 4 জনই বলে ওই ফোন তাদের না, রাস্তায় পড়েছিল তাই তুলে নিয়ে এসেছিল। এই ফার্ম তামিলনাড়ুর এক মালিকের, তার নাম রাজন। দাস শ্রীনিবাসকে রাজনের বিস্তারিত চেক করতে আর এই 4 জনের আইডি কার্ড নিতে বললে শ্রীনিবাস জিজ্ঞেস করে, এদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ভালো হয় না? দাস বলে, প্রয়োজন নেই, দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে কেউ এই কাজ করেনি। চিত্রা কিচেনে রান্না করছে, হঠাৎই তার মনে হয় কে যেন বাসার বাইরে দৌড়ে গেল। সেদিনের সেই ট্রমার কথা মনে পড়তেই সে ভয়ে তাড়াতাড়ি মেইন দরজা আটকে দেয়। কিচেনের পেছন সাইডে দরজা দিয়ে উকি মেরে বাইরে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সেটাও আটকে দেয়। রাতে কার্তিকের সৎ বাবা কার্তিকের মাকে জিজ্ঞেস করে কার্তিক কোথায়। মা জানায় সে মুভি দেখতে গেছে। সৎ বাবা হঠাৎই রেগে মাকে বাইরে বের করে দিয়ে বলে ছেলে আসলে তারপরে ভেতরে আসবে, বলেই দরজা লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর কার্তিক এসে মাকে বাইরে দেখে বুঝতে পারে এসব তার ওই শয়তান বাবার কাজ, তাই রেগে জিজ্ঞেস করে তুমি ওই লোককে তালাক দাও না কেন? মা বলে প্রথম বিয়ের শোকিত এখনো কাটাতে পারিনি, দ্বিতীয় তালাকের সাহস আমার নেই, আর আমরা চলে গেলে মিনুর কি হবে, ভেতরে চল, বলেই উঠে কলিং বেল বাজায়। দাস চিন্তা করতে থাকে যে তার সাথে এমনটা কে করতে পারে যে সে ছোট প্রিয়াকেও ছাড়লো না। হারিয়ান বলে লোকাল সব গুন্ডাদেরকে চেক করেছি, ওদের কেউ এই কাজ করেনি, কেউ হয়তো মজা করার জন্য করেছে। দাস এবার রাগী চোখে তাকাতেই হারিয়ান বলে মানে ভয় দেখানোর জন্য করেছে আর কি। দাস বলে হয়তো এমন কেউ যে বাচ্চাদেরকে অ্যাটাক করে, আর এমন কেউ হলে এতক্ষণে হয়তো শহর ছেড়ে চলে গেছে, তবে যেই হোক না কেন সে আমাদের খুব পরিচিত কেউ। শ্রীনিবাস বাসুদেবকে আবারও জিজ্ঞাসাবাদের কথা জিজ্ঞেস করলে হরিয়ান বলে তাকে এক কথা কতবার জিজ্ঞেস করবে, সে তো একজন নেতা তাই না, এই ডিপার্টমেন্টের উপরেও তো প্রশ্ন উঠতে পারে। শ্রীনিবাস বলে তাহলে এভাবে তো আর বসে থাকা উচিত না, যারা বাচ্চাদের উপরে নির্যাতন করে এমন ক্রিমিনালদের লিস্ট বের করি। শয়তান হরিয়ান উল্টা টিটকারি মারে। দাস বুঝে যায় এখানে শ্রীনিবাসই একমাত্র কাজের প্রতি নিষ্ঠাবান, তাই শ্রীনিবাসকে আলাদা ডেকে প্রিয়ার গলার দাগ দেখিয়ে বলে এটা 10 মিলিমিটারের স্টেথোস্কোপের দাগ, এমন যত কেস আছে সব কেস চেক করে দেখো, কোনো কেসের সাথে
এই দাগটা মেলে কিনা আর কতজনের সাথে এমন হয়েছে। শ্রীনিবাস বলে, কিন্তু এসব কাজ করার জন্য সুপারিনটেন্ডেন্টের পারমিশন লাগবে, তাই এই তদন্ত আনঅফিসিয়ালি করতে হবে। এই জন্য শ্রীনিবাস তার এক বন্ধুর সাহায্য নিবে। চিত্রা ডক্টরের কেবিন থেকে ফাইল নিতে গেলেই টেবিলে স্টেথোস্কোপ দেখে তার কেমন যেন সন্দেহ হয়। টেবিলের উপর চাবি দেখে ড্রয়ার খুলে দেখে ভেতরে আর একটা স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ দেখে চিত্রা রীতিমতো শকড হয়ে যায়। কোন রকমের ড্রয়ারটা লাগিয়ে বাইরে চলে আসে। ডক্টর রুমে এসে ড্রয়ারের চাবি দেখে বাইরে গিয়ে জিজ্ঞেস করে, আমার রুমে কে গিয়েছিল? চিত্রা বলে সে ফাইল নিতে গিয়েছিল। ডক্টর ঝাড়ি দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া কেউ আমার ড্রয়ারে হাত দিবে না, পরের বার যেন এমন আর না হয়। শ্রীনিবাস দাসকে কল দিয়ে জানায় কয়েকটা কেস প্রিয়ার কেসের সাথে ম্যাচ হচ্ছে, কিন্তু সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে। আর দুইটা কেস একদম হুবহু হলেও তাদের ধারা ছিল আলাদা। প্রথমটা 2010 সালের মার্চ 11, কুম্ভটুকাম টেমে ভিকটিম সুমিতা রাজেশ, বয়স 21, কোনো মরম মলিন জিনিস দিয়ে গলা চেপে মারা হয়। দ্বিতীয় কেস 1991 এর সেপ্টেম্বর 23 কাল্লামোর অ্যানি ম্যাথিউ, বয়স 16, অ্যাক্সিডেন্টাল মৃত্যু ছিল, কারণ একই রকমের নরম মলিন জিনিস দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়। হয়তো এটা স্টেথোস্কোপ হতে পারে। দাস বলে, আমাকে ওদের পরিবারের নম্বর দাও, কথা বলে তোমাকে জানাচ্ছি। তখনই চন্দন এসে শ্রীনিবাসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শ্রীনিবাস বলে, লোকাল কেসের কিছু ডিটেলস দিতে এসেছিলাম। চন্দন বিরক্ত হয়ে বলে, তোমার থানায় কি কম কেস আছে যে এখানে চলে এসেছো? দাস রাজেশের বাসায় কল দিয়ে জানতে পারে সুমিতার মৃত্যুর 1 মাস পর তার বাবা রাজেশেরও মৃত্যু হয়। দাস জিজ্ঞেস করে, কেউ কি কল দিয়ে হুমকি দিয়েছিল? সুমিতার মা বলে, না। অ্যানির বাসায় কল দিয়ে জানতে পারে অ্যানির মৃত্যুর 1 মাস পর তার বাবা ম্যাথিউ মারা যায়। নদীর কিনারায় তার লাশ পাওয়া গিয়েছিল। কেউ জানে না সেটা হত্যা ছিল নাকি স্বাভাবিক মৃত্যু। দাসের কেমন যেন সন্দেহ হয়, দুই ভিকটিমের বাবাই 1 মাসের মধ্যেই মারা গেল, এটা কিভাবে সম্ভব? দাস আবারও রাজেশের বাসায় কল দিয়ে জিজ্ঞেস করে, রাজেশের মৃত্যু কিভাবে হয়েছিল? রাজেশের স্ত্রী জানায়, নদীর পাড়ে মাতাল হয়ে হাঁটছিল, হোঁচট খেয়ে পড়ে পাথরে মাথা ফেটে মারা যায়। কবিতার মৃত্যুর পর রাজেশ অতিরিক্ত ড্রিঙ্কস করা শুরু করেছিল। দাস কল কেটে শ্রীনিবাসকে কল দিয়ে ভিকটিমের বাবাদের রহস্যময় মৃত্যুর ব্যাপারটা জানিয়ে সে বিষয়ে ডিটেলস দিতে বলে, আর এমন কোনো কেস থাকলে সেগুলোর বিস্তারিত নিয়ে আসতে বলে। কার্তিক মিনুকে গিটার বাজানো শেখাচ্ছে। হঠাৎ তার সৎ বাবা বিরক্ত হয়ে এসে বলে, এসব ফালতু জিনিস বাদ দিয়ে পড়ালেখা করো। কার্তিক তাকে পাত্তা না দিয়ে মিনুকে গিটার শেখাতে থাকে। বাবা এবার তেড়ে গিয়ে গিটারটা জোরে বাড়ি মেরে ভেঙে ফেলে। কার্তিক রাগে ফুঁসতে ফুঁসতে দেয় হাঁটা। নয়নাকে বলে, ওই লোক আমার গিটার ভেঙে ফেলেছে বলেই একটা রুমের দরজা লাগিয়ে দেয়। শ্রীনিবাস একই রকম আরো দুটি কেসের তথ্য নিয়ে আসে। 2016 সালের কোচিতে দিবাকার এবং তার মেয়ে দেবকীর মৃত্যু হয়েছিল। দ্বিতীয় কেস হলো ত্রিশূরের রাজন এবং জানকীর। কেসগুলোর মধ্যে তেমন কোনো যোগসূত্র তো পাওয়া যায়নি, কিন্তু মৃত্যুর কারণ একই, বাম পাশে আঘাত লাগার জন্যই মৃত্যু হয়েছে। দাসও কোনো লিঙ্ক খুঁজে পায় না। ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময়ে এই মৃত্যুগুলো হয়েছে, কিন্তু দিবাকরের ঠিকানাটা দাসের কেমন যেন চেনা চেনা লাগে। শ্রীনিবাস বলে, আপনার পোস্টিং তো কোচিতে ছিল, আর আমি ওই নম্বরে কল দিয়েছিলাম, সেটা এখন বন্ধ বলছে। আপনি চাইলে আমি খোঁজ নিতে পারি। আরেকটা কথা হলো, রাজন এবং জানগীর কেসের ইনচার্জ অফিসার আমাদের চন্দন স্যার ছিল। দাস আর শ্রীনিবাস ফাইল নিয়ে চন্দনের কাছে এসে বলে, আমার মনে হয় এই কেসের খুনি আমার মেয়েকে মারার চেষ্টা করেছে। আমাদের তদন্ত অনুযায়ী সেটাই মনে হচ্ছে। চন্দন বিরক্ত হয়ে বলে, এই তদন্ত করার অনুমতি তোমাদেরকে কে দিয়েছে? শ্রীনিবাস না হয় নতুন এসেছে, কিন্তু দাস তুমি তো পুরনো, তোমার কি কমন সেন্স নেই? এসব ফালতু কেস নিয়ে কেন পড়ে আছো? শ্রীনিবাস, তুমি আমার আত্মীয়, না হলে তুমি এখানে 2 দিনও টিকতে পারতে না। চন্দনের ঝাড়ি খেয়ে দুজনেরই মন খারাপ হয়ে যায়। শ্রীনিবাস 2 দিনের ছুটি নেয়, কারণ সে তার মেয়েকে অ্যাডমিশন করাতে যাচ্ছে। দাস অনুমতি দিয়ে বলে, একবারে গিয়ে কোচিতে কেসের তদন্তটা করে এসো। এদিকে মিনু কোথাও তার বিড়াল খুঁজে পায় না। কার্তিক গিটারের কষ্টে ঘর বন্দি হয়ে থাকে। মিনু বিড়াল খুঁজতে খুঁজতে আচমকাই কিছু একটা দেখে দাসের বাইকের সামনে এসে পড়ে। দাস জিজ্ঞেস করে, কি হয়েছে? মিনু কিছু একটা ইশারা করে ভয়ে দৌড়ে পালায়। দাস জঙ্গলের মধ্যে সেই ভাঙাচোরা বাসার জানালার ছিদ্র দিয়ে কিছু একটা দেখে হতভম্ব হয়ে যায়। ভেতরে গিয়ে দেখে বিড়াল, কুকুর এমন অনেক প্রাণীকে মেরে ঝুলিয়ে রাখা। আর একটা রুমে গেলেই এক কোণার কাঠের মাছ থেকে কিছু একটা দেখে কাছে যেতে গেলেই ভেতর
ভেতর থেকে আচমকাই নায়না হিংস্র পশুর মতো দৌড়ে বের হয়। দাস তাকে থামানোর চেষ্টা করে কিন্তু নায়না কোনো কথাই শোনে না। দৌড়াতে দৌড়াতে দাস নায়নাকে ধরে হাত বেঁধে ফেলে। নায়না পাগলের মতো জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন সে তার নিজের মধ্যে নেই। দূরে কয়েকজন দাঁড়িয়ে সব ভিডিও করে নেয়। শ্রীনিবাস মেয়ের স্কুলের জন্য স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলছিল, তখনই দাস কল দিয়ে বলে সমস্যা হয়ে গেছে, এখনই আসতে পারবে। আসলে দাসের ভিডিও সকল চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে গেছে। লজ্জায় দাস রুম অন্ধকার করে বসে আছে। চন্দন কল দিয়ে জিজ্ঞেস করে তুমি এসব কি করে বেড়াচ্ছ? সব জায়গায় তোমাকে নিয়ে কানাঘুষা চলছে। লেডি কনস্টেবল ছাড়া কেন ওই মেয়েকে ধরতে গেলে? দাস তাকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু চন্দন কোনো কথা না শুনে বলে 1 ঘন্টার মধ্যেই আমাকে ডিটেলস পাঠিয়ে দিবে, আমাকে উপর মহলে উত্তর দিতে হবে। হাসপাতালেও এই খবর শুনে হতবাক হয়ে যায়। সবার জীবনে দুশ্চিন্তার কালো ছায়া নেমে আসে, না জানি এখন কি হবে। হরিয়ান বাসুদেবের সাথে আলাদা কথা বলে তাকে আশ্বস্ত করে যে সে এমন সুযোগের সন্ধানেই ছিল, সে এবার দাসকে বদনাম করেই ছাড়বে। বাসুদেব বলে এসবে কিছু হবে না, কয়দিন পর সবাই সব ভুলে যাবে। আমি চন্দনের সাথে কথা বলছি, তুমি খেয়াল রাখবে ওই মেয়ে যেন দাসের বিরুদ্ধেই বয়ান দেয় আর দাসের চাকরি যেন চলে যায়। থানায় লাঞ্চের সময় শ্রীনিবাস হরিয়ানকে স্টেটমেন্ট নিতে বলে জানায় শ্রীকুমার আমাদের সাথে যাবে না। সাথে সাথেই হরিয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। দাস চন্দনের অফিসে গেলে চন্দন বলে সাধারণ একটা স্টেটমেন্ট দিয়ে চুপচাপ কাউকে কিছু না বলে এখান থেকে চলে যাবে। দাস সিনিয়রের কথা মেনে মাথা নিচু করে বের হয়ে আসে। হরিয়ান নায়নার বাসায় গিয়ে তাকে স্টেটমেন্ট পড়ে শোনায়, যেখানে দাসের উপরে নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় মানহানি থেকে শুরু করে দাসের চরিত্র নিয়ে যতভাবে অপমান করা যায় সবকিছু বলে একটা সাদা কাগজে সাইন করতে বলে। কাগজটা ফাঁকা দেখে নায়না হতবাক হয়ে তাকালে হরিয়ান বলে সাইন না করলে দ্বিতীয় আরেকটা অপশন আছে। দাস এবং তোমার রিলেশন ছিল, লুকিয়ে লুকিয়ে তোমরা ওই ভাঙা বাসায় দেখা করতে, যেখানে তোমরা দুজন মিলে পশু পাখিদেরকে মেরে পৈশাচিক আনন্দ নিতে। কিন্তু একদিন তোমাদের ঝগড়া হয় আর দাস তোমার পিছু করে তোমাকে মারে। কয়েকজন বাঁচানোর চেষ্টা করে কিন্তু তুমি বাধা দাও, কারণ তোমার ভয় ছিল দাসের মতো মানুষ চাইলে তোমাকে মেরেও ফেলতে পারে। নায়না দেখে দ্বিতীয় কাগজটাও খালি। হরিয়ান শয়তানি এক হাসি দিয়ে সাইন করতে বলে। নায়না চুপচাপ বসে থাকে। হরিয়ান রেগে বলে কি হলো, যে কোনো একটা কাগজে সাইন তো করতেই হবে। নায়না এই প্রথম কথা বলে আর হরিয়ানকে মুখের উপরে মানা করে দেয়। হরিয়ান হতবাক হয়ে তাকায়। এতদিন সবাই জানতো মেয়েটা বোবা, আজ সে কথা বলছে। হরিয়ান রেগে জোরে চিৎকার করে বলে এতদিন আমাদেরকে বোকা বানাচ্ছিলে তাই না? পুলিশকে কি তোমার ফালতু মনে হয়? এখনই এখানে সাইন করো। চিৎকার শুনে লেডি কনস্টেবল দৌড়ে আসলে হরিয়ান বাইরে অপেক্ষা করতে বলে। কনস্টেবল বলে শ্রীনিবাস স্যার বলেছে আমার সামনেই সাইন নিতে। হরিয়ান বেশি ভাব দেখানোর চেষ্টা করে বলে এখানে আমার কথাই শেষ কথা। কিন্তু লেডি কনস্টেবল বলে না, আমি এখানেই থাকবো বলেই সোফায় নায়নার পাশেই বসে পড়ে। হরিয়ান এদের কাণ্ড দেখে রাগে ফুঁসতে থাকে। শ্রীনিবাস দাসকে কল দিয়ে জানায় সে কোচিতে দিবাকরের বাসায় গিয়েছিল। সেখান থেকে জানতে পারে দিবাকরের ছেলে আর স্ত্রী কেদারামে শিফট হয়েছে। দাসকে সেই ঠিকানাও পাঠিয়ে দিয়েছে। দাস ঠিকানা চেক করলেই তার কেমন যেন সন্দেহ হয়। পুরনো এক ডায়েরি খুলে সব কেসের সাথে মিলিয়ে দেখে। হঠাৎই কিছু একটা বুঝতে পেরে শ্রীনিবাসকে কল দিয়ে বলে এতগুলো হত্যা, খুনি এবং আমার মধ্যে যেই লিঙ্কটা আছে তা হলো আমার বুলেট। শ্রীনিবাস দাসের বাসায় এসে সব কেসের ফাইল চেক করে। শ্রীনিবাস বলে এগুলো তো ক্রাইম রেকর্ডেই নেই। দাস জানায় 35 বছরে মোট 11টা খুন হয়েছে আর খুনগুলো সেই পরিবারেই হয়েছে যারা 1984 সালের একই মডেলের বুলেট নিয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার KLA 347। প্রথম খুন হয় 1984 সালে, এরপর 1991, তারপর 1999। কিন্তু প্রশ্ন হলো এই গ্যাপগুলো সে কেন দিয়েছে? কারণ পরিবারের সদস্য মারা গেলে মৃত মানুষের স্মৃতি হিসাবে রাখতে দ্রুত কেউ গাড়িটা বিক্রি করে না। তাদের নাম ট্রান্সফার না করিয়েই তাদের আত্মীয় স্বজনরা সেগুলো ব্যবহার করতে শুরু করে। হয়তো তাদের উপরেও হামলা হয়েছে। এমন ধরনের কেসে ভিকটিমের পরিবারের বাইক এভাবেই রেখে দেয়। হয়তো সেই জন্যই এতটা গ্যাপ হয়েছে। খুনি বিশেষ কোনো মানুষকে টার্গেট করে না, তার মেন টার্গেটটাই হলো ওই বুলেট। সে 35 বছর ধরে এই বুলেটের পিছু করছে। চিত্রা জিজ্ঞেস করে তুমি যেখান থেকে এই বাইকটা নিয়েছিলে সেখানে তো কেউ খুন হয়নি। দাস বলে হয়েছে, দিবাকর এবং দেবিকা মানে কার্তিকের বাবা এবং বোনের খুন হয়েছে। কার্তিকের জন্মের পর কার্তিকের বাবা মা আলাদা হয়ে যায়, কিন্তু ডিভোর্স না নেওয়ায় দিবাকরের সব সম্পত্তি কার্তিকের নামে চলে যায়। দাস কার্তিককে প্রথমে ওই লোকে ছেলে ভেবেছিল, খুনি হয়তো সেটাই ভেবেছে, তাই কার্তিককে আর অ্যাটাক করেনি। এখন দুইটা জিনিস জানতে হবে, এই খুনির উদ্দেশ্য কি আর এসবের পিছনে কে আছে। আর এসব জানার জন্য আগে ওই বুলেটের আসল মালিকের খোঁজ করতে হবে। গল্প চলে আসে 35 বছর আগে। কিশোরের কাছে মার খেয়ে
অনন্ত রাগে ফুঁসছিল। রাঘব বলে চল, ওকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। বুলেট নিয়ে অনন্ত কিশোরের বাসায় গিয়ে কিশোরকে গাছের সাথে বেঁধে দেয়। শয়তান রাঘব কিশোরের মায়ের সাথে অন্যায় করে। অনন্ত কিশোরের মুখে মোটা গাছের শিকড় ঠেসে দেয় যেন সে চিৎকার করতে না পারে, আর রাঘবকে স্টেথোস্কোপ ছুড়ে দেয়। রাঘব স্টেথোস্কোপ দিয়ে কিশোরের মাকে নির্মম ভাবে মেরে ফেলে। কিশোর নিজেকে ছাড়িয়ে মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পুরো একটা দিন পর কিশোর তার বাঁধন কোন রকমে ছিঁড়ে দৌড়ে মায়ের কাছে এসে দেখে মায়ের নিথর দেহটা পড়ে আছে। জীবনের একমাত্র অবলম্বন মাকে হারিয়ে সেখানেই বসে চিৎকার করে কান্না করতে থাকে। প্রতিশোধের আগুন তার চোখে দাউ দাউ করে জ্বলতে থাকে। এই অন্যায়ের বদলা নিতে কিশোর কাস্তে আর স্টেথোস্কোপ নিয়ে তার মায়ের হত্যাকারীকে মেরে ফেলার জন্য দৌড়াতে শুরু করে। রিটায়ার্ড সাব ইন্সপেক্টর বুলেটটা দেখে দাসকে বলে এটা তো সেই বাইক, তার মানে ছেলেটাও সেটাই হবে। কিন্তু রাঘব আর অনন্তকে সে মারেনি। কিশোর সেদিন প্রচন্ড রেগে যখন রাঘব আর অনন্তর বাসায় যায় তখন দেখে চারপাশে লোকজনের ভিড়, সামনে দুটো চিতায় আগুন জ্বলছে। রাঘব আর অনন্তকে নিজ হাতে মারতে না পেরে কিশোর জোরে চিৎকার করে ওঠে। নিজেকে সামলাতে না পেরে কাস্তে দিয়ে চিতায় পাগলের মতো আঘাত করতে থাকে। কয়েকজন মিলে তাকে কোনো রকমে সরিয়ে নিয়ে যায়। রাঘব আর অনন্ত আসলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কিশোরকে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সে তখন নাবালক ছিল। আর এই ঘটনার মানসিক অবস্থাও খারাপ হয়ে যাওয়ায় তার জেদ রাগ এতটা বেড়ে যায় যে কেউ তাকে থামাতে পারত না। তাই তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দাস কিশোরের সাইকিয়াট্রিস্টের কাছে এসে কিশোরের ব্যাপারে জানতে চাইলে ডক্টর বলে কিশোর ওই বুলেট ক্রয় করা সবাইকে তার মায়ের খুনি ভাবছে। এত বছরে সে হয়তো সাইকো কিলার হয়ে গেছে। দাস জিজ্ঞেস করে কিন্তু আমাকে ভয় দেখানো আর গান গাওয়ানো এর মানে কি? ডক্টর জানায় কিশোর মনে করে সে যা করছে সেটাই ঠিক, তাই এটাকে সে হয়তো একটা খেলা হিসাবে দেখছে। এর আগেও যত হত্যা হয়েছে সবারই এমন কোনো না কোনো খেলার শখ ছিল, যেমন তাস খেলা, ড্রিঙ্কস করতে যাওয়া বা আপনার শখ গান গাওয়া। আর বুলেটের মালিককে মারার আগে সে তাদের সন্তানদেরকে খুন করে। বুলেটের মালিককে সন্তানের জন্য শোকে দেখে সে পৈশাচিক আনন্দ পায়। এটাই তার জন্য একটা নেশা। সে ভিকটিমকে মারার জন্য ভিকটিমের মতোই ক্যারেক্টার ধারণ করে। আপনিও চিন্তা করতে পারবেন না সে কিভাবে আপনার উপরে হামলা করবে। দাস এবার ভীষণ চিন্তায় পড়ে যায়। ডক্টর বলে তোমার এখন নিজেকে এবং তোমার পরিবারের সবাইকে সাবধানে রাখতে হবে। কিশোর নিশ্চয়ই তোমার পেছনে আসবে। দাস বাসায় ফিরে আসে। রাতে শ্রীনিবাস জিজ্ঞেস করে খুনিকে কিভাবে খুঁজবো। দাস বলে তার আর দরকার নেই, খুনি আমাদের কাছেই চলে আসবে। শ্রীনিবাস পাহারা দেওয়ার কথা বললে দাস বলে কতদিন পাহারা দিবে? সে এই পাহারার বিষয় টের পেয়ে গেলে আর আসবে না, পরে সুযোগ খুঁজবে। কিন্তু আমি যেখানেই যাই না কেন আমার পিছু করে আমাকে মারবে, তাই যেমন চলছে তেমনই চলতে দাও। তুমি চিন্তা করো না, আমি একাই সামনে নিব, প্রয়োজন পড়লে ডাকবো। এখন যাও। দাস নিজেই এবার তার বাড়ি পাহারার কাজ করতে থাকে। রাত দিন বৃষ্টি সব এক করে বাসা চারপাশ সামনের রাস্তা সব জায়গায় পাহারা দেয়। এভাবে কয়েকটা রাত নির্ঘুম ভাবেই কেটে যায়। একদিন চিত্রা বলে আমরা তো বাইকটা বিক্রি করতে পারি। দাস বলে না, সত্য জানার পরে অন্য কারো জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না, আর বিক্রি করে দিয়েও মনে হয় না ও আমাদের পিছু ছাড়বে। আমি আজ অসহায় হয়ে বসে আছি, ক্ষমতা থাকতেও ওকে খুঁজতে পারছি না। চিত্রা সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। রাতে সব লাইট অফ করে দাস আর তার পরিবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আচমকাই বুলেট স্টার্টের শব্দ হয়, গাড়ির হেডলাইট জ্বলে ওঠে, সবার ঘুম ভেঙে যায়। চিত্রা আর প্রিয়া ভয় কাঁপতে থাকে। দাস ইশারায় তাদেরকে শান্ত থাকতে বলে। এরপর লাইট জ্বালিয়ে টর্চ নিয়ে বাইরে বের হয়। তাদের বেডরুমে তালা মেরে উঠানে এসে দেখে সেখানে কেউ নেই। বাইকের স্টার্ট বন্ধ করে চারপাশে টর্চ মেরে দেখে হঠাৎই জঙ্গলের রাস্তার ভেতর থেকে কর্কশ কণ্ঠে গান ভেসে আসে। দাস বলে আমি জানি তুমি কে, তাই সামনে আসো, ঠান্ডা মাথায় বসে কথা বলি। কিশোর অন্ধকারের মধ্যে থেকেই বলে তুমি গান না গাইলে আমি আসবো না। এমন এক অবস্থায় কারোর গলায় কি গান আসে? কিন্তু যান বাঁচাতে কিশোরের জোড়াজুড়িতে দাস কবিতা আবৃত্তির মতোই কোন রকমে গান গায়। কিশোর বলে এটা কোনো গান হলো নাকি, ভালো করে গাও। দাস গান গাওয়ার বাহানায় ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে এগোতে বলে তুমি সামনে আসো, তারপর গাইবো। জঙ্গলের মধ্যে এসে বলে এবার সামনে আসো। তখনই কিশোর গান গাওয়া শুরু করে। সেই শব্দ অনুসরণ করে দাস কিশোরকে খুঁজতে থাকে আর গানের কলির মতো শেষ অক্ষর দিয়ে পালাক্রমে গান গাইতে থাকে। কিন্তু অপর পাশ থেকে কিশোরের আর সারা শব্দ পাওয়া যায় না। দাসকে জঙ্গলে নিয়ে কিশোর তার বাসায় গেছে বুঝতে পেরে দাস এবার প্রাণপণে ছুটে আসে। বাসার দরজার কাছে আসতেই দেখে কিশোর দরজার তালা ভাঙার চেষ্টা করছে। দাস কাছে গেলেই কিশোর দাসকে রড দিয়ে জোরে এক বাড়ি মারে। সাথে সাথেই দাস মাটিতে লুটিয়ে পড়লে রক্ত গড়িয়ে যায়। ভেতরে চিত্রা আর প্রিয়া ভয়ে একে অপরকে জড়িয়ে কাঁপতে থাকে। কিশোর রাগে ফুঁসতে ফুঁসতে দরজা ভাঙার চেষ্টা করে। চিত্রা যখনই
যখনই বুঝতে পারে তালা ভেঙে গেছে দৌড়ে গিয়ে কোনো রকমে সিটকানি দিয়ে দেয়। এই সাইকোর সাথে পারবে না বুঝতে পেরে কোনো রকমের টেবিল টেনে দরজা চাপা দেয়। চিত্রা মুখ বুজে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর পরিবারকে বাঁচাতে রক্তাক্ত দাস উঠে দাঁড়ায়। কিশোর আর দাসের মধ্যে তুমুল হাতাহাতি হয়। দাস কোনো রকমের টেনে টুনে কিশোরের মুখোশ খোলার চেষ্টা করে কিন্তু পারে না। অনেক টানা হেঁচড়ার পর কিশোর মুখোশ ছিঁড়ে ফেললেও দাসকে দেখতে পায় না। নিজেকে কোনো রকমের সামলে রড হাতে উঠে দাঁড়াতেই দাস খেয়াল করে কিশোর কিচেনের দিকে চলে গেছে। বাইরে কি হচ্ছে সেটা জানতে প্রিয়া বাবা বাবা বলে ডাক দেয়। দাস বলে আমি ঠিক আছি, তুমি ঘরেই থাকো। দাস স্টেথোস্কোপ আর রড দিয়ে কিচেনের দিকে আসে। কিশোরকে কোথাও না পেয়ে বাইরে বেরিয়ে জোরে জোরে কিশোরকে ডেকে বলে সামনে আসো, কিন্তু কিশোর কোনো সাড়াই দেয় না। তখনই দাসের নজর পড়ে বুলেটের উপরে। হঠাৎই সে কিশোরকে উদ্দেশ্য করে বলে যদি তুমি না আসো তাহলে আমি সেটা করব যা কোনো দিনও কেউ কল্পনা করেনি। বলেই এক বোতল কেরোসিন নিয়ে বুলেটে ঢেলে বলে তুমি না আসলে আমি এই বুলেট পুড়িয়ে দিব। কিশোর প্রচন্ড রেগে শাবল নিয়ে এগিয়ে আসে, কিন্তু তার আগেই দাস বাইকে আগুন ধরিয়ে দেয়। কিশোর সামনে এসে বাইকে আগুন দেখে পাগলের মতো গোঙাতে শুরু করে। কোন রকমের মাটি বালি এমনকি নিজের জামা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। দাস তখন রড নিয়ে দাঁড়ায়। বুলেটকে এভাবে জ্বলতে দেখে কিশোর হাহাকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর কিছুটা শান্ত হয়ে প্রচন্ড রেগে কিশোর হামলা করতেই যাবে, তখনই দাস রড দিয়ে দেয় এক বাড়ি। সাথে সাথেই কিশোরকে তুলে জোরে এক আছাড় মারে। কিশোরও দুর্বল হয়ে আর নড়তে পারে না। নয়নার প্রতি যে অন্যায়ের আরোপে দাসকে সাসপেন্ড করা হয়েছিল সেটা তুলে নেওয়া হয়, কারণ নয়না তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয়নি আর কেউ কিছু প্রমাণও করতে পারেনি। বাইরে আসলে শ্রীনিবাস জিজ্ঞেস করে আপনি জয়েন করবেন কবে? দাস বলে সুস্থ হয়ে জয়েন করব। নয়নার বয়ান আমাকে অনেক সাহায্য করেছে। চন্দন এসে টিকারি করে বলে এই যাত্রায় তো বেঁচে গেলে। দাস ধন্যবাদ দিয়ে বলে আপনাদের সবার আমার এই নাম নিয়ে কৌতূহল ছিল তাই না? আসলে নামটা আমার বাবা অনেক চিন্তা ভাবনা করেই রেখেছিল। তার বই পড়তে অনেক পছন্দ ছিল, তাই পছন্দের বইয়ের লেখকের নাম দাস দিয়ে দিয়েছিল। বলেই পরিবারকে নিয়ে বিদায় নেয়। দাস মানসিক হাসপাতালে কিশোরের সাথে দেখা করতে আসলে ডক্টর বলে আমার মনে হয় সে বদলে গেছে, তবে গ্যারান্টি দিতে পারবো না। দাস কিশোরের সাথে দেখা করতে আসলে কিশোর দাসের দিক ঠিকভাবে তাকায়ও না। দাস বলে তুমি হয়তো এখনো রেগে আছো, তবে আমার কোনো রাগ নেই। তোমার অবস্থা আর বয়স দেখে শাস্তি কিছুটা কমানো সম্ভব। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার পরিবারের পিছু ছেড়ে দিও প্লিজ। আমি বিশ্বাস রাখতে পারি তো যে তুমি আমাদের পিছু ছেড়ে দিবে? কিশোর এর কোনো উত্তর দেয় না। দাস মনে কিছুটা ভয় আর সংশয় নিয়ে চলে যায়। দাস চলে যেতেই কিশোর বলে আক সাথাচা, অর্থাৎ পরের গানের প্রথম অক্ষর কি হবে? তার মানে এই সাইকো কিশোর এখনো মনে মনে গানের কলি খেলছে। তাহলে কি সে জেল থেকে ছাড়া পেতেই আবারও দাস আর তার পরিবারকে কালো ছায়ার মতো ধাওয়া করে বেড়াবে? কি মনে হয় আপনাদের? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।